নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধার হঠাৎ মনে পড়ে গেল বিশুতান্ত্রিকের কথা। তিনি বলেছিলেন শ্রেয়া নামের মেয়েটার শরীরে আংশিকভাবে আত্মা ঢুকে পড়েছে বলে মনে হচ্ছে। এখনও পুরোপুরি ভর করেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তি গোটা পরিবারকে গ্রাস করতে পারে। তাহলে কি সেদিন লেবুটায় পা দেওয়ার পর থেকেই সব কিছুর শুরু? শ্রেয়ার ভেতরে যে পরিবর্তন, সেটা কি এই লেবুর কারণেই? ভাবনাটা মাথায় আসতেই তার শ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই তার দৃষ্টি আটকে গেল অদূরের একটি গাছের দিকে। কাণ্ডের সঙ্গে অদ্ভুতভাবে একটা লাঠি আটকে আছে। সে ধীর পায়ে এগিয়ে গেল। গাছের দুটি ডালের খাঁজে আড়াআড়িভাবে গেঁথে রয়েছে লাঠিটা। এমন নির্জন জায়গায় লাঠিটা এইভাবে আটকে থাকার কোনো যৌক্তিকতা খুঁজে পেল না সে। কৌতূহলবশত গাছটা ধরে এক ঝটকায় ঝাঁকুনি দিতেই টুপ করে লাঠিটা মাটিতে পড়ে গেল। নিস্তব্ধ দুপুরে সেই সামান্য শব্দটাও যেন তলোয়ারের মতো কানে বিঁধল তার। কয়েক সেকেন্ডের পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর সে নিচু হয়ে লাঠিটা হাতে তুলে নিল। হঠাৎ করেই তার হাত কেঁপে উঠল। লাঠির এক প্রান্তে কালচে রঙের কিছু একটা জমাট বেঁধে আছে। নখ দিয়ে সামান্য খুঁটতেই ভেতর থেকে বেরিয়ে এলো গাঢ় লাল আভা, রক্ত। বুকের ভেতরটা যেন হিম হয়ে এলো স্নিগ্ধার। মাথায় বজ্রপাতের মতো একটা চিন্তা খেলে গেল। তন্ময়, তবে কি রাতে এই লাঠি দিয়েই কেউ তন্ময়কে আঘাত করেছে? চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। কানের ভেতর এক অদ্ভুত ভোঁভো শব্দ। মনে হচ্ছে পায়ের তলার মাটি দুলছে। না, এখন ভেঙে পড়লে চলবে না। এ তড়িঘড়ি চারপাশে চোখ বোলালো। দূরে সুজন কাজে ব্যস্ত, তার নজর এখন অন্যদিকে। স্নিগ্ধা দ্রুত লাঠিটা আর লেবুটা ঝোপের আড়ালে লুকিয়ে রাখল। এক্ষুনি কাউকে কিছু জানানো যাবে না, আগে নিশ্চিত হওয়া দরকার। সে পাগলের মতো চিহ্ন খুঁজতে লাগলো। মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ, শুকিয়ে যাওয়া রক্ত, কিংবা কারোর পায়ের ছাপ, কিন্তু কিছুই স্পষ্ট নয়। যেন খুব সচেতনভাবে সব প্রমাণ মুছে দেওয়া হয়েছে। তন্ময়কে কি তবে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে? সেদিকটা তো এখনো সবটা দেখা হয়নি। স্নিগ্ধা হাঁটতে শুরু করলো। সূর্যের তেজ বাড়ছে, কিন্তু তার শরীরের ভেতরটা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। জনমানবহীন গেটটা পেরিয়ে সে নিঃশব্দে গভীর জঙ্গলের দিকে পা বাড়ালো। তার চোখ হন্যে হয়ে খুঁজছে। কোথাও কি তন্ময়ের জুতো, মোবাইল কিংবা অন্য কোনো চিহ্ন পড়ে আছে? জঙ্গলের একদম গভীরে ঢুকে পড়ার পর হঠাৎ তার পা শক্ত কিছু ওপর পড়ল। শুকনো পাতার স্তূপ সরিয়ে নিচু হয়ে দেখতেই স্নিগ্ধার বুকের ভেতরটা যেন আছাড় খেল। পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটা টর্চ, তন্ময়ের টর্চ। সে দ্রুত টর্চটা তুলে নিল। তন্ময় এখানেই ছিল। টর্চটা এখানে পড়ে থাকার মানে হয় এখান থেকে তাকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে, নয়তো ধস্তাধস্তিতে এটা হাত থেকে ছিটকে গেছে। সে উন্মাদের মতো আশেপাশে খুঁজল। মোবাইল নেই, রক্তের দাগ নেই, কিন্তু এই টর্চটাই এক অশুভ সংকেত দিয়ে যাচ্ছে। ঠিক তখনই নিস্তব্ধ জঙ্গল চিরে কানে এলো কাকের কর্কশ চিৎকার। একটা নয়, অনেক কাকের সমস্বরে ডাক। শব্দটা অস্বাভাবিক, পৈশাচিক। স্নিগ্ধার মেরুদণ্ড বেয়ে হিম শীতল এক স্রোত বয়ে গেল। কাকেরা সাধারণত এমনভাবে তখনই আর্তনাদ করে যখন তারা কোনো মৃতদেহ বা প্রাণের অন্তিম মুহূর্তের সন্ধান পায়। তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তন্ময়,
সে পাগলের মতো শব্দের অভিমুখ ধরে দৌড় দিল। মনে হলো এদিকে তো সকালে এসেছিল, তখন তো কিছু দেখেনি। তবু দৌড় থামালো না। ঘন গাছপালার ফাঁক ফোঁকর দিয়ে সামনে এগোতেই দৃশ্যটা তার চোখের সামনে ফুটে উঠল। একটা ফাঁকা জায়গায় অনেকগুলো কাক ভিড় করে আছে। তারা ছটফট করছে, ডানা ঝাপটাচ্ছে আর সমানে চিৎকার করছে। কিছু একটাকে ঘিরে তাদের এই উন্মাদনা। স্নিগ্ধার টর্চটা একটা গাছের গোড়ায় রেখে একটা লম্বা চিকন ডাল কুড়িয়ে নিল। শরীর কাঁপছে, তবু সে এগোতে লাগলো। হঠাৎ এক পা বাড়াতেই তার গোড়ালি নরম মাটিতে ডেবে গেল। নিমিষের মধ্যে সে পা সরিয়ে পিছনে ছিটকে গেল। চোরাবালি! বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছে। সে দূর থেকে হাতের ডালটা দিয়ে কাকগুলোকে তাড়ানোর চেষ্টা করল। কাকেরা কর্কশ স্বরে বিরক্তি জানিয়ে উড়ে গেল, আবার তড়িৎ গতিতে নিচে নেমে এলো। আর তখনই ঝাপসা কুয়াশা কাটার মতো দৃশ্যটা স্পষ্ট হলো। মাটির ভেতর গলার নিচ পর্যন্ত ডেবে আছে তন্ময়। মুখটা শুধু দেখা যাচ্ছে, তার সারা মুখে বিষাক্ত দহনের ছাপ। আধ বোজা চোখ, ঠোঁটের ঠিক নিচে ফুলে আছে নীল হয়ে গেছে। নোনা ঘাম আর কপালে জমানো রক্ত চোখে মিশে একাকার। তার নিষ্পন্দ মুখের ওপর দিয়ে কিলবিল করে যাতায়াত করছে কেঁচোর দল আর পোকামাকড়। একটা কাক খুব কাছ থেকে তার কপালের ক্ষতে ঠোকর মারতে উদ্যত। তন্ময়! স্নিগ্ধার বুক চিরে এক আকাশ আর্ত চিৎকার বেরিয়ে এলো। তন্ময়, শুনতে পাচ্ছ? এই তো আমি এসেছি। তন্ময়ের চোখের পাতা কাঁপল। ধীরে ধীরে চোখ খুলল সে। সেই চোখে মৃত্যু যন্ত্রণা আর বেঁচে থাকার এক মরণপণ লড়াই। সে ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। স্নিগ্ধা হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে এগোতে গেল, আর সাথে সাথেই তার এক পা হাঁটুর নিচ পর্যন্ত ডেবে গেল। কাঁদা যেন এক দানবীয় জীব দিয়ে তাকে গিলতে চাইছে। তন্ময় মরণ কামড় দিয়ে মাথাটা সামান্য নাড়ালো। তার ঝাপসা চোখের আকুতি একটাই, এসো না। স্নিগ্ধা পিছিয়ে এলো। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি তোমাকে টেনে তুলছি, ধরো ধরো এটা। সে একটা মোটা ডাল হাতের কাছে পেয়ে তন্ময়ের দিকে বাড়িয়ে দিল, কিন্তু তন্ময়ের দু হাত চোরাবালির মরণ কামড়ে বন্দি। হাত তুলে যে ডালটা ধরবে, সেই শক্তিটুকু তার শরীর থেকে হারিয়ে গেছে। স্নিগ্ধা পাগলের মতো চারপাশে তাকালো। কাঁপতে কাঁপতে ভাবল কিভাবে বাঁচাবে। আরও একটা বড় ডাল টেনে এনে সে মাটিতে শুয়ে পড়ল, যাতে শরীরের ওজন ছড়িয়ে পড়ে। তারপর হাত বাড়ালো, কিন্তু কাদা এতই পিচ্ছিল আর এতই গভীর যে কোনো অবলম্বনই কাজে লাগছে না। তন্ময় এখন চিবুক পর্যন্ত ডেবে গেছে, আর একটু দেরি হলে পচা পাতার কাদা তার নাক মুখ বুজিয়ে দেবে। স্নিগ্ধার মাথায় হঠাৎ একটা শব্দ এলো, দড়ি। তন্ময়, শোনো, আমি এক্ষুনি দড়ি নিয়ে আসছি। তুমি নড়বে না, আমি আসছি তন্ময়, আমি ঠিক আসছি। তন্ময়ের চোখ আধ বোজা। বিষের জ্বালায় পৃথিবী তার কাছে ফিকে হয়ে আসছে। তবু সে যেন শেষবারের মতো স্নিগ্ধার কণ্ঠটা শুনতে পেল। স্নিগ্ধার প্রতিটা সেকেন্ড এখন কোটি টাকার সমান। সে উন্মাদের মতো ঝোপঝাড় ভেঙে কাটা গাছের আঁচড় উপেক্ষা করে বাড়ির দিকে দৌড় দিল। ফুসফুস ফেটে যাচ্ছে, কিন্তু থামার উপায় নেই। সোজা গ্যারেজ ঘরে গিয়ে ঢুকল সে। ঘরটায় হন্যে হয়ে খুঁজল দড়ি। বস্তা, তেলের টিন, বড় কৌটো সব ওলটপালট করল, কিন্তু কোথাও কোনো দড়ি নেই। হতাশায় চিৎকার বেরিয়ে আসছে তার গলা দিয়ে। ছুটে গেল সিঁড়ি ঘরের দিকে। ওকে দেখেই কুকুরটা উঠে দাঁড়িয়ে ডেকে উঠল, যেন সেও বিপদের গন্ধ পেয়েছে। স্নিগ্ধা কোনায় রাখা একটা পুরনো পাটের বস্তা হ্যাঁচকা টানে তুলে ফেলল, তারপর খুলে ফেলল সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো কুণ্ডলি পাটকানো মোটা একগাছা দড়ি। ভাগ্য ভালো দড়িটা পচা নয়।
ওটা দ্রুত একটা ব্যাগে পুড়ে নিয়ে সে বেরোচ্ছে। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন প্রতিমা দেবী। আবার কোথায় যাচ্ছ মা? কি হয়েছে তোমার? প্রতিমা দেবীর কণ্ঠে ঘোর বিস্ময়। স্নিগ্ধা কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থা বা সময় কোনোটাই তার নেই। সে প্রতিমা দেবীকে পাশ কাটিয়ে ঝড়ের বেগে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। পিছনে প্রতিমা দেবীর ডাক বাতাসের শব্দে মিলিয়ে গেল। স্নিগ্ধা আবার সেই জঙ্গলে, যে পথে এসেছিল ঠিক সেই পথেই মরণপণ দৌড় দিল। হৃৎপিণ্ডটা বুকের পাঁজরে হাতুড়ি পেটাচ্ছে। অবশেষে সেই জায়গাটা, সেই মৃত্যু ফাঁদ। কিন্তু পৌঁছনো মাত্রই স্নিগ্ধার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তন্ময় নেই। কয়েকটা কাক চক্কর কাটছে, আর চোরাবালির সেই নির্দিষ্ট জায়গাটা একদম ফাঁকা। শুধু পচা পাতার স্তূপটা ওলট পালট হয়ে আছে। স্নিগ্ধার মাথা ঝিমঝিম করে উঠল। তবে কি সব শেষ? তন্ময় কি তবে সম্পূর্ণ তলিয়ে গেছে? তন্ময়! তার গগনবিদারী চিৎকার জঙ্গলের নির্জনতায় প্রতিধ্বনি তুলল, কিন্তু কোনো উত্তর নেই। স্নিগ্ধা একবার নিজের পেটের উপর হাত রাখল। ভেতরে নীরব স্পন্দন, একটা নতুন জীবন, আর সামনে মৃত্যু গন্ধমাখা কাদা। তার শরীর এই ধকল সইবে কিনা সে জানে না, তবু থামার উপায় নেই। তন্ময়কে খুঁজে বের করতেই হবে। সে দড়ির এক প্রান্ত শক্ত করে পাশের মোটা গাছের গুঁড়িতে বাঁধল। গিঁটটা দুবার টেনে পরীক্ষা করল, তারপর অন্য প্রান্ত কোমরে পেঁচিয়ে নিল। এমনভাবে লুপ করল যাতে টান পড়লে পেটে চাপ না লাগে। গভীর শ্বাস নিল, তারপর এক বুক আতঙ্ক নিয়ে সেই মরণ কাদার ওপর পা রাখল সে। মুহূর্তের মধ্যে হাঁটু পর্যন্ত ডেবে গেল। কাদা ঠান্ডা, পচা। সে শরীর স্থির রাখার চেষ্টা করল। দু হাত সামান্য ছড়িয়ে ভারসাম্য ধরে রাখল, যেন হঠাৎ নড়াচড়া করেও তলিয়ে না যায়। এক হাত দিয়ে দড়ির টান পরীক্ষা করল, অন্য হাত যতদূর সম্ভব ভেতরে ঢুকিয়ে হাতড়াতে লাগলো, যদি তন্ময়ের শরীরের কোনো অংশ ছুঁয়ে যায়। আর একটু এগোতেই কোমর সমান ডুবে গেল। দড়িটা টান খেতে শুরু করলো। সে বুঝল আর এগোলে বিপদ, তবু থামল না। যে জায়গায় তন্ময়কে শেষ দেখেছিল সেদিকে শরীর ঘুরিয়ে নিল। এবার কাদা বুক ছুঁয়ে ফেলল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ওপর চাপ বাড়ছে। এক হাত শক্ত করে দড়ি আঁকড়ে ধরল সে। এটাই এখন একমাত্র ভরসা। অন্য হাত দিয়ে সামনে কাদা সরানোর চেষ্টা করল, কিন্তু বুঝল গভীর পর্যন্ত হাত পৌঁছচ্ছে না। সে পা নড়াতে শুরু করল, ধীরে সাবধানে। পায়ের পাতা দিয়ে নিচের কাদা সরিয়ে এদিক ওদিক ঠেলে অনুভব করতে লাগলো, কোথাও কি তন্ময়ের শরীরের মতো শক্ত কিছু আছে, পোশাক, হাত। কিন্তু পায়ের নিচে কেবল নরম সরে যাওয়া তল। যত চাপ দিচ্ছে ততই কাদা তাকে গিলতে চাইছে। সে শরীরটা একটু কাত করে ডান পা দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজল, তারপর বাঁ পা। কোথাও কোনো বাধা নেই, যেন নিচে শুধু অসীম শূন্যতা। তার শ্বাস দ্রুত হয়ে উঠল। তন্ময় কি তাহলে আরও গভীরে তলিয়ে গেছে, নাকি ও এখান থেকে উঠে গেছে? না, গলা পর্যন্ত ডুবে থাকা মানুষ নিজে উঠে আসবে কীভাবে? তাহলে দড়ি আনতে যাওয়ার সেই ফাঁকে কেউ কি এখানে এসেছিল? সুজন মন্দিরের পিছনে কাজ করছিল, সে নিশ্চয়ই দেখেছিল আমাকে কিছু খুঁজতে। সে আমাকে কিছু খুঁজতে দেখে হয়তো কাকাবাবুকে ফোন করে জানিয়েছিল। তিনি হয়তো আমার পিছন পিছন আড়াল থেকে এসে তন্ময়কে দেখেছিলেন। তারপর আমি দড়ি আনতে গেলে সেই ফাঁকে তিনি তার লোকেদের ডেকে তাড়াতাড়ি তন্ময়কে তুলে নিয়ে গেছেন। কিন্তু যদি তাই হতো, কাদার ধারে টানার দাগ থাকতো, পায়ের ছাপ থাকতো, ছিটকে পড়া কাদা থাকতো।
সে চারপাশে তাকালো। কাদার আশেপাশে কোথাও কোনো কিচ্ছু টেনে নিয়ে যাওয়ার বা ঘষড়ানোর কোনো দাগ দেখতে পাচ্ছে না। তার মাথা ঝিমঝিম করতে লাগলো, বুকের ভেতর ঠান্ডা ভয় জমতে লাগলো। এবার কাদা প্রায় কাঁধ ছুঁই ছুঁই। সে বুঝল আর এক মুহূর্ত দেরি মানেই সর্বনাশ। দ্রুত দুই হাতে দড়িটা শক্ত করে ধরল, শরীরটা সামান্য পিছনের দিকে হেলিয়ে ভর দিল দড়ির ওপর। পা তুলতে গিয়েই বুঝল কাদা সহজে ছাড়ছে না, নিচ থেকেই ভারী চাপ টের পাচ্ছে। যত নড়ছে পা দুটো আরও গভীরে বসে যেতে চাইছে। দাঁত চেপে ধীরে ধীরে এক পা নাড়ালো। হঠাৎ টান না দিয়ে একটু আলগা করে কাদা আলগা করার চেষ্টা করল। পায়ের চারপাশের কাদা নরম হয়ে আসতেই শরীর সামান্য ওপরে উঠল। সে দড়ি আঁকড়ে ধরে টান দিল, একবারে নয়, ধাপে ধাপে। কাদা চুপচাপ আঁকড়ে আছে, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিল। হাঁটু বেরোলো, তারপর উড়ু। অবশেষে স্নিগ্ধা প্রায় গড়িয়ে পড়ে শক্ত মাটিতে উঠে এলো। মাটিতে চিত হয়ে পড়ে হাঁপাতে লাগলো সে। বুকে দ্রুত ওঠানামা করছে হৃদয়। তার শরীর কাঁপছে, আঙুল কাঁপছে, সারা শরীর কাদা মাখা, চামড়ায় লেপ্টে আছে কেঁচো আর পচা পাতার স্তর। কয়েক সেকেন্ড পরই সে নিজেকে ধমকালো, এভাবে পড়ে থাকলে চলবে না। ঝট করে উঠে বসলো সে। কাদার ধারের জায়গাটা মন দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কোথাও কি টেনে নেওয়ার দাগ আছে? পায়ের ছাপ, ঘষ্টানোর চিহ্ন? না, কিচ্ছু নেই। চারপাশে শুধু শুকনো পাতা ছড়িয়ে আছে, শক্ত ধুলো, ধরা মাটি অক্ষত। তার বুক ঠান্ডা হয়ে এলো। তাহলে সত্যি কি তন্ময় কাদার তলায়? মাথা ঝিমঝিম করতে লাগলো। হাঁটু গেড়ে বসে পড়ল সে। তন্ময়, গলা ভেঙে গেল, আমায় ছেড়ে তুমি এভাবে যেতে পারো না। নিস্তব্ধ জঙ্গলে তার কণ্ঠ ভেসে গেল। দূরে কয়েকটা কাক হঠাৎ ডেকে উঠল। আবার নীরবতা। তার ভেতর দোলাচল শুরু হলো। যদি তন্ময় তলিয়ে গিয়ে থাকে, যদি এখনও বেঁচে থাকে, সময় নষ্ট করলে যদি সব শেষ হয়ে যায়। না, কাউকে ডাকতে হবে। কিঙ্কর। সে তড়িঘড়ি ফোন বের করতে গিয়েই থমকে গেল। ফোন তো আনেইনি। অসহায় দৃষ্টি নিয়ে চারপাশে তাকালো। এক মুহূর্ত মনে হলো সব শেষ। পরক্ষণেই মনে হলো না, তন্ময় এত সহজে হারিয়ে যাবে না। হঠাৎ সিদ্ধান্ত নিল এক্ষুনি লোক ডাকা দরকার। সে জঙ্গল থেকে বেরিয়ে আসার জন্য ছুটল। দুপা যেতেই কানের কাছে কর্কশ অচেনা এক গলা ফিসফিস করে উঠল, কোথায় যাচ্ছিস? তোর স্বামী এই কাদার নিচেই পড়ে আছে, পাবি না আর। স্নিগ্ধা থমকে দাঁড়ালো, চারদিকে তাকালো। কেউ নেই। শ্বাস কাঁপছে। না, দাঁত চেপে বলল সে, তন্ময় মরতে পারে না, আমি ওকে বাঁচাবই। সে আবার দৌড় দিল। পিছন থেকে ভয়াল স্বর, কাউকে কিচ্ছু বলবি না, বললে তোর পরিবারের কেউ বাঁচবে না। এখন শুধু স্বামীকে হারিয়েছিস, এরপর সবাই শেষ হবে। স্নিগ্ধার পা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে থামল না। বুকের ভেতর ধুকপুকুনি বাড়ছে, তবু দৌড় থামালো না। গাছপালা পেরিয়ে রাস্তায় এসে পড়ল সে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে তড়িঘড়ি বেরিয়ে এলেন প্রতিমা দেবী। স্নিগ্ধার কাদামাখা অবস্থা দেখে তিনি আঁতকে উঠলেন। এই কী অবস্থা তোমার? স্নিগ্ধা কথা বলতে যাচ্ছে, কিন্তু প্রতিমা দেবী তাকে আর সময় দিল না। কাঁপা গলায় তিনি বললেন, এইমাত্র খবর এলো তোমার শ্বশুরমশাই হরিপদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গাড়ির ভেতরই হঠাৎ বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হয়েছে, অজ্ঞান হয়ে পড়েছেন। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হরিপদ যে হাসপাতালে ভর্তি, সেখানেই ভুবনদা তাকে নিয়ে যাচ্ছে বলল। ভুবনদা বারবার করে তন্ময়কে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে বলেছে। কথাগুলো শেষ হতে না হতেই স্নিগ্ধার মুখ থেকে রক্ত সরে গেল।
শরীরটা থরথর করে কাঁপছে। সে নিশ্চিত এই হার্ট অ্যাটাক স্বাভাবিক নয়। ওই অভিশপ্ত আত্মা যে একটু আগে তাকে জঙ্গলে শাসিয়েছে সেই কিছু একটা করেছে। চারপাশ থেকে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার ছক চলছে। একদিকে তন্ময় কাদার তলায় অদৃশ্য, অন্যদিকে শ্বশুরমশাই মৃত্যুর সঙ্গে লড়ছেন। স্নিগ্ধা কী করবে ভেবে পেল না। এক লহমার জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে টলতে টলতে তড়িঘড়ি বাড়ির ভেতরে ঢুকল। বারান্দায় পেরিয়ে হলঘরে ঢুকল। হলঘরে মিষ্টি এক মনে পুতুল নিয়ে খেলছে। স্নিগ্ধার সারা শরীর কাদামাখা, বিধ্বস্ত চেহারা। সেদিকে মিষ্টির খেয়ালও নেই। স্নিগ্ধাও সেদিকে না তাকিয়ে দ্রুত পায়ে দোতলায় উঠে গেল। তার এখন একটাই ভরসা, কিঙ্কর। ঘরে ঢুকেই সে ফোনটা হাতে নিল। কাঁপা আঙুলে কিঙ্করের নম্বরে চাপল। ওপাশে রিং হতেই বুকটা ফেটে কান্না এলো তার। কিঙ্কর ফোন ধরতেই সে আর্তনাদ করে উঠল, কিঙ্কর, এক্ষুনি চলে এসো। তন্ময় কাদায়। কথাটা শেষ করতে পারল না। ঠিক সেই মুহূর্তে বাথরুমে ভারী কিছু আছড়ে পড়ার এক প্রচণ্ড শব্দ হলো। স্নিগ্ধার হাতের ফোনটা বিছানায় ছিটকে পড়ল। ভয়ে তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। ওপাশ থেকে কিঙ্করের আতঙ্কিত গলা ভেসে আসছে, হ্যালো হ্যালো বড় বৌদি, কি হয়েছে? কথা বলো। কিন্তু স্নিগ্ধার কানে যেন কিছুই পৌঁছচ্ছে না। চারপাশ ঝাপসা। মাথার ভেতর শুধু একটা নাম ঘুরছে, তন্ময়। বাথরুমে কে? তন্ময় কি কাদার ভেতর থেকে উঠে এসেছে নাকি? সে তড়িঘড়ি বাথরুমের দিকে এগিয়ে গেল। স্নিগ্ধা তাড়াতাড়ি বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন ঘরের নিস্তব্ধতার মধ্যেই স্পষ্ট শোনা যাচ্ছে। ভেতর থেকে মৃদু একটা গোঙানির মতো শব্দ এলো, যেন কেউ মেঝেতে পড়ে কষ্ট করে নড়ছে। স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা হাতে দরজার হাতলটা ধরল সে। কে কে আছে ভেতরে? তন্ময়? কোনো উত্তর এলো না। সে আর দেরি করল না। এক ঝটকায় দরজাটা ঠেলল। খুলে গেল দরজাটা। দরজা খুলতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। বাথরুমের মেঝেতে কাত হয়ে পড়ে আছে কেকা। মাথার পাশে একটা বালতি উল্টে পড়ে আছে। কেকা কষ্ট করে পিছনের দিকে হাত দিয়ে ধরেছে। মনে হচ্ছে পড়ে গিয়ে বেশ জোরেই আঘাত পেয়েছে। স্নিগ্ধা অবাক হয়ে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, তোমার তো এতক্ষণে সব কাজ শেষ করে বাড়ি চলে যাওয়ার কথা। তুমি এখনও বাড়ি যাওনি? এই বাথরুমে কি করছো? কেকা ধীরে ধীরে সোজা হয়ে বসে একটু থতমত খেয়ে বলল, বাথরুমটা পরিষ্কার করছিলাম বৌদি, হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। তারপর সে স্নিগ্ধার দিকে ভালো করে তাকালো। স্নিগ্ধার সারা শরীর কাদা মাখা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু তোমার গায়ে এত কাদা লাগলো কি করে? স্নিগ্ধা তার কথার কোনো উত্তর দিল না। গলা শক্ত করে বলল, তুমি এখন বাড়ি যাও, আর কাজ করতে হবে না। কেকা একটু ইতস্তত করে বলল, এখন আর বাড়ি যাব না বৌদি, তোমাদের বাড়িতে এত বিপদ, কর্তাবাবুরও অবস্থা ভালো না শুনলাম। স্নিগ্ধা কিছু বলল না, চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, জানি না কেন তোমরা কাকাবাবুর সঙ্গে মিলে আমাদের সঙ্গে এমন সর্বনাশা খেলা খেলছ। নিশ্চয়ই এই ঘরে কিছু একটা করছিলে। আমি এই ঘরে ঢুকেছি বুঝতে পেরে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়েছ। এখন আবার ধরা পড়ে যাওয়ার ভয়ে বাথরুম পরিষ্কার করার অজুহাত দিচ্ছ আর পা পিছলে পড়ার নাটক করছো। মুখে অবশ্য কিছু বলল না। নিজেকে সামলে বিরক্ত স্বরে শুধু বলল, বলছি না তুমি বাড়ি যাও। কেকা মুখটা একটু অন্ধকার করে স্নিগ্ধার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। তারপর ধীরে ধীরে উঠে বাথরুম থেকে বেরিয়ে ঘরের বাইরে চলে গেল। স্নিগ্ধাও বাথরুম থেকে বেরিয়ে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পোশাক বদলানোর মতো সময় তার নেই। হলঘরে এসে দেখল প্রতিমা দেবী আর কেকা পাশাপাশি বসে আছে। দুজনের মুখেই উদ্বেগের ছাপ।
স্নিগ্ধার কাদামাখা অবস্থা দেখে তারা দুজনেই বিস্ময়ে তার দিকে তাকালো, কিন্তু আবার কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। স্নিগ্ধা এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই সামনের গেট দিয়ে কিঙ্কর সাইকেল ঠেলে ভেতরে ঢুকছে। স্নিগ্ধাকে ওই অবস্থায় দেখে সে থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে এগিয়ে এসে বলল, বড় বৌদি, তোমার এই অবস্থা কী করে হলো? স্নিগ্ধা কোনো উত্তর দিল না, গলা শুকিয়ে গেছে তার। মনে হলো একটা কথাও যদি বলে ফেলে তবে সেই অদৃশ্য হুমকি সত্যি হয়ে যেতে পারে। সে দ্রুত বলল, সে কথা পরে শোনো, বাবার হার্ট অ্যাটাক হয়েছে। হরিকাকা যে হাসপাতালে আছে তুমি এক্ষুনি সেখানে যাও। কাকু বাবাকে নিয়ে গেছে। ডাক্তারবাবুকে বলো যে করেই হোক বাবাকে যেন বাঁচান। একটু থেমে আবার বলল, আর শোনো, তন্ময়ের কথা কাউকে বলবে না, বলবে কাজে বাইরে গেছে। তন্ময়ের ফোনটাও নষ্ট হয়ে গেছে, তাই যোগাযোগ করা যাচ্ছে না। কিঙ্কর বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু স্নিগ্ধার চোখের কঠিন দৃষ্টি দেখে আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। স্নিগ্ধা দ্রুত বাড়ির পিছনের দিকে ছুটে গেল। সেখানে পড়ে থাকা প্রায় 10-11 ফুট লম্বা 3টি বাঁশ টেনে বের করল সে। ভারী বাঁশগুলো মাটির ওপর ঘষতে ঘষতে সামনে আনতে লাগলো। মাটিতে বাঁশের ঘর্ষণে চারদিকে কর্কশ শব্দ ছড়িয়ে পড়ল। শব্দ শুনে প্রতিমা দেবী আর কেকা ছুটে বেরিয়ে এলো। প্রতিমা দেবী উৎকণ্ঠিত গলায় বললেন, কোথায় যাচ্ছ মা? কী হয়েছে? স্নিগ্ধার এখন কারোর কথা শোনার সময়ও নেই। সে কোনো উত্তর না দিয়ে বাঁশগুলো টানতে টানতে বাড়ির গেট পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। তপ্ত রোদে তার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে, বুক ধরফর করছে, তবু থামল না। অবশেষে সে পৌঁছে গেল সেই ভয়ঙ্কর কাদার ধারের কাছে, যেখানে তন্ময় ডুবেছিল। গাছের সঙ্গে বাঁধা দড়িটা এখনও ঝুলছে। স্নিগ্ধা প্রথমে 2টো বাঁশ সাবধানে কাদার ওপর ফেলে দিল, যেন একটা সরু সাঁকো তৈরি হয়। তারপর দড়িটা আবার কোমরে শক্ত করে বেঁধে নিল। গভীর শ্বাস নিয়ে বাঁশ দুটির ওপর পা রাখল সে। বাঁশগুলো সামান্য দুলে উঠল, কিন্তু সে ভারসাম্য ধরে রাখল। হাতে থাকা 3য় বাঁশটা দিয়ে ধীরে ধীরে কাদার ভেতর খোঁচাতে শুরু করলো, একটু একটু করে, খুব সাবধানে, যেন কোথাও তন্ময়ের শরীর থাকলে আঘাত না লাগে। সে বারবার বাঁশটা কাদার গভীরে ঢুকিয়ে খুঁজতে লাগলো, এদিক ওদিক, সামনে পাশে, কিন্তু কোথাও কোনো শক্ত কিছু লাগলো না, শুধু নরম তলিয়ে যাওয়া কাদা। অনেকক্ষণ চেষ্টা করার পর তার হাত অবশ হয়ে এলো, কাঁধে অসহ্য ব্যথা শুরু হলো। শেষ পর্যন্ত সে আর পারল না। বাঁশ থেকে নেমে শক্ত মাটিতে বসে পড়ল স্নিগ্ধা। তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ল, তন্ময়, আমি পারলাম না তোমাকে বাঁচাতে। গলা ভেঙে যাচ্ছে তার। তুমি কি সত্যিই চলে গেলে পল্লবীর কাছে? সে পরের জন্মে তোমাকে চেয়েছিল। কান্নার ফাঁকে ফাঁকে কথা বেরোচ্ছে, আমিও চাই পরের জন্মে তুমি ওরই হও, কিন্তু এ জন্মে এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে গেলে। সে নিজের পেটের উপর হাত রাখল। আমাদের সন্তান কি তোমার মুখ দেখবে না? বাবা বলে ডাকতে পারবে না তোমাকে? হঠাৎ তার চোখে অন্যরকম আগুন জ্বলে উঠল। না না, তুমি এভাবে মরতে পারো না। কাকাবাবুরা তোমাকে নিশ্চয়ই সরিয়ে নিয়ে গেছে। আমি খুঁজে বের করব, আমি খুঁজে বের করবই। চোখের জল হাতের পিঠ দিয়ে মুছে ফেলল স্নিগ্ধা। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাথার ভেতরটা যেন ঝাপসা হয়ে আছে, তবু নিজেকে জোর করল। সে ভাবল, তন্ময়কে যদি কেউ টেনে নিয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো চিহ্ন থাকবেই, কাদা তো পড়বেই। স্নিগ্ধা চারপাশে তাকাতে লাগলো অস্বাভাবিক সতর্ক চোখে, কিন্তু আশ্চর্য, কোথাও কোনো কাদার চিহ্ন নেই। না আছে পায়ের ছাপ, না ঘষটে নিয়ে যাওয়ার দাগ, না কোনো টানার দাগ, শুধু শুকনো পাতা আর শুকনো মাটি। স্নিগ্ধার বুকটা কাঁপছে। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে কয়েক পা এগিয়ে গেল।
কাদার চোরাবালির জায়গাটা পিছনে রেখে সামনে ঘন জঙ্গলের দিকে। পাখি ডাকছে। বেশ কিছুটা এগোনোর পর স্নিগ্ধা দেখল কিছুটা ফাঁকা জায়গা, তার পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে। তার মাথায় হঠাৎ ভয়ঙ্কর একটা চিন্তা এলো, যদি তন্ময়কে কাদা থেকে তুলে এই খালে ফেলে দেয়। তার গা চিটচিট করছে, কাদায় ভরা শরীরটা কেমন চুলকাচ্ছে। আর কিছু না ভেবে স্নিগ্ধা খালে নেমে পড়ল। জল খুব বেশি নয়, কোমর পর্যন্ত। সে ঝুঁকে ঝুঁকে জলের ভেতর তাকাতে লাগলো। চারপাশে ভালো করে খুঁজল, না, কোথাও তন্ময় নেই। একটু স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সে দ্রুত শরীরের কাদা ধুয়ে ফেলল। তারপর খাল পেরিয়ে ওপারে উঠে গেল। ওপারের জঙ্গলটা আরও ঘন। স্নিগ্ধা প্রায় পাগলের মতো চারপাশে খুঁজতে লাগলো, গাছের আড়ালে, ঝোপের ভেতর, শুকনো পাতার ওপর। কিন্তু কোথাও কোনো কাদার দাগ নেই। ওদিকটায় মানুষের বাড়িও নেই। অনেক দূরে দূরে কয়েকটা গ্রাম আছে, কিন্তু এখান থেকে বেশ দূর। অবশেষে হতাশ হয়ে স্নিগ্ধা আবার খাল পার হয়ে এপারে ফিরল। খাল থেকে উঠে ঠিক দাঁড়াতে যাবে, হঠাৎ তার চোখে পড়ল দূরে একটা বড় গাছের আড়াল থেকে যেন কেউ সরে গেল। স্নিগ্ধা থমকে গেল। তার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। সে চিৎকার করে উঠল, কে কে ওখানে? বলেই দৌড় লাগালো সেই দিকে। কিন্তু পৌঁছনোর আগেই একটা লোক হঠাৎ দৌড়ে গাছ ঝোপঝাড়ের আড়ালে হারিয়ে গেল। স্নিগ্ধা থমকে দাঁড়িয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেল তার। লোকটার পরনে যে পোশাকটা, ঠিক এই রকম পোশাকই সে বেশ কিছুক্ষণ আগে মন্দিরের পিছন দিকটায় সুজনের গায়ে দেখে এসেছিল। স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 3 46 থেকে 48 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।